লাইন হতে পারে, নন লিনিয়ার নন স্ট্রেট লাইন হতে পারে, তাই না? However, you may require estimates at points between the discrete values. Discrete value যেগুলো আমরা নিয়েছি তার মাঝেও কোনো কিছুর আপনার এস্টিমেট করা প্রয়োজন হতে পারে। কেউ জানতে চাইলো বা আপনার আরেকটা কাজের জন্য প্রয়োজন হলো এস্টিমেট করা। আজকের এই লেকচারে আমরা আসলে সেই টেকনিকগুলো সম্বন্ধেই জানবো, যে কিভাবে এই ধরনের ডাটা থেকে ইন্টারমিডিয়েট, অর্থাৎ যেটার আমার কোনো ডাটা নাই, একটা এস্টিমেট করতে হবে, সেটার জন্য আমি কিভাবে কার্ভ ফিট করাতে পারি। In addition, you may require a simplified version of a complicated function. এই প্রয়োজনীয়তা ছাড়াও আরো একটা প্রয়োজনীয়তা আছে কার্ভ ফিটিং এর, যে মনে করেন একটা কমপ্লিকেটেড ফাংশন আছে যেটাকে নিয়ে বেশি দূর কাজ করা হয়তো কঠিন, তাকে কেউ বললো যে এটা একটা সিম্পলিফাইড ভার্সন করে দাও, তার জন্য তাহলে আমরা সিমিলার টেকনিক গুলো ইউজ করতে পারি। One way to do this is to compute values of the function at a number of discrete values along the range of interest. Then a simpler function may be derived to fit these values. অর্থাৎ কিছু ওই ফাংশন, কমপ্লিকেটেড ফাংশনটা ইউজ করে কিছু এরকম ডিসক্রিট ভ্যালু নিব, তাকে কার্ভ ফিটিং করালে যা করতাম সেটা করে সেই কার্ভের যদি একটা ইকুয়েশন আমরা পাই, সেটাই হয়ে যাবে ওই ফাংশনের সিম্পলিফাইড ভার্সন। যেটাই হোক, এই প্রয়োজনের কারণেই হোক অথবা এই প্রয়োজনের কারণেই হোক, দুই ধরনের প্রয়োজন বললাম কিন্তু, একটা হচ্ছে আমি ডাটা নিয়েছি ডিসক্রিট, ইন্টারমিডিয়েট কোনো একটা এস্টিমেট করতে চাই, আরেকটা হচ্ছে কমপ্লিকেটেড ফাংশন আছে সেটাকে সিম্পলিফাইড ভার্সনে ট্রান্সফর্ম করতে চাই। যেই প্রয়োজনেই হোক, both of these purposes can be served by curve fitting. Curve fitting এর টাইপ গুলো কি কি আছে দেখি চলেন। There are two general approaches for curve fitting. Number one কি, the curve is designed to follow the pattern of the points taken as a group. অর্থাৎ আগের ছবিটায় যদি যাই, আমার আগের এক্সাম্পল হিসেবে, যে এই পুরো ডাটাগুলোকে একটা গ্রুপ চিন্তা করে এটার প্যাটার্ন ফলো করে মতো যদি আমি, মানে কার্ভটা কি হবে এটা না হয় না বুঝলাম, অ্যাটলিস্ট এটা বুঝছি যে টাইম যত বাড়ছে এটাও তত বাড়ছে, অর্থাৎ একটা পজিটিভ রিলেশন আছে, তাই না? তাহলে মেবি একটা পজিটিভ স্লোপের স্ট্রেট লাইন আমি চিন্তা করতে পারি। এখন এনি র্যান্ডম স্ট্রেট লাইন নেওয়ার চেয়ে আমাদের টার্গেট থাকে সাধারণত মোটামুটি মিড পয়েন্ট দিয়ে যায়, কোনো কোনো পয়েন্টের মধ্যে দিয়ে গেলে ভালো, কোনোটার মধ্যে না গেলে যে অসুবিধা হবে তাও না, কিন্তু আমরা মনে করেন এরকম কিছু কি নিব না, কারণ দেখা যাচ্ছে ও ট্রেন্ডের সাথে যাচ্ছে না। আমরা এরকম কিছু নিলেও মনে হবে যে বেশিরভাগ উপরে যাচ্ছে, কম কিছু নিচে। সোজা কথা, একটা কোয়েশ্চেন থেকে যায়, ঠিক আছে আমি একটা কার্ভ নিব কিন্তু কোনটা বেস্ট ফিট করবে, সেটার জন্য তো কিছু টেকনিক থাকা লাগবে, আমরা সেটাই শিখবো। সো নাম্বার ওয়ান মেথডটা হলো, the curve is designed to follow the pattern. প্যাটার্নটা অর্থাৎ যে পজিটিভ রিলেশনে রিলেটেড, টাইম বাড়ছে ভোল্টেজও বাড়ছে, সেই প্যাটার্নটা সে ফলো করছে এবং সবগুলো ডাটাকে একটা গ্রুপ হিসেবে চিন্তা করছে। এই অ্যাপ্রোচটাকে বলা হয় লিস্ট স্কোয়ারস রিগ্রেশন। সো আমাদের নাম্বার ওয়ান টাইপটা হলো কোনটা, লিস্ট স্কোয়ারস রিগ্রেশন। নাম্বার টু যে ক্যাটাগরিটা, সেটা কি বলছে দেখেন, সেটা আরেকটু বেসিক অ্যাপ্রোচ। সে কি বলে, এমন একটা কার্ভ দিয়ে ফিট করো, সেটা একটা কার্ভও হতে পারে, সিরিজে একটার পর একটা কার্ভ সেটাও হতে পারে, কিন্তু প্রথমটার থেকে তার তফাৎ হলো সে প্রতিটা পয়েন্টের মধ্যে দিয়ে যাবে, পাস ডিরেক্টলি থ্রু ইচ অফ দ্য পয়েন্টস, সবগুলো পয়েন্টের মধ্যে দিয়ে যাবে। একটু আগে যে আমি ছবিটা এঁকেছি, ও কি প্রতিটা পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছিল? এরা এরা কিন্তু বাইরে, তাই না? কিন্তু আমাদের প্রবাবল সেকেন্ড মেথডটা বলছে যে না, প্রতিটা পয়েন্টের মধ্যে দিয়ে যাবে।
The estimation of values between well-known discrete points is called interpolation. এই মেথডে যদি আমি এস্টিমেট করি তখন বলা হয় ওই মেথডটাকে বলা হয় ইন্টারপোলেশন। ওকে, তাহলে আমরা জানলাম এরকম যদি একটা কার্ভ থাকে, প্রতিটা পয়েন্টের মধ্যে এরকম যদি একটা ডাটা সেট থাকে, কার্ভ না, তাকে যদি আমি এরকম কার্ভ দিয়ে জয়েন করি যে প্রতিটা পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে কার্ভটা, এটা তাহলে কোনটা বলেন তো, লিস্ট স্কয়ার না ইন্টারপোলেশন? এটা হলো ইন্টারপোলেশন। আর যদি আমি এটা পুরোটাকে একটা গ্রুপ চিন্তা করে ওর প্যাটার্ন ফলো করে মতো একটা স্ট্রেট লাইন দিলাম এখানে, এটা কোনটা বলেন তো? এটা হলো লিস্ট স্কয়ার রিগ্রেশন। লিস্ট স্কয়ারস রিগ্রেশন। ওকে, এই প্রতিটি টেকনিকের আবার আলাদা আলাদা ক্যাটাগরি আছে, অর্থাৎ লিস্ট স্কয়ারের প্রকারভেদ আছে, ইন্টারপোলেশনেরও প্রকারভেদ আছে। লিস্ট স্কয়ারের কি কি প্রকারভেদ আছে? লিনিয়ার মডেল হতে পারে, কোয়াড্রেচার মডেল হতে পারে, অর্থাৎ এই গ্রুপটা যেমন একটা স্ট্রেট লাইন ফলো করছে, সো আমি একটা লিনিয়ার মডেল দিয়ে এটাকে মডেলিং করেছি। কিন্তু কোন গ্রুপ তো এরকমও থাকতে পারে, এটাকে কোনো স্ট্রেট লাইন দিয়ে আপনি মডেল করতে পারবেন না, এটা কিন্তু প্যারাবোলিক বা হাইপারবোলিক, সোজা কথা কোয়াড্রেচার মডেল, অর্থাৎ যার ইকুয়েশনে ইনপুটের পাওয়ারও থাকে, সেরকম একটা মডেল দিয়ে আপনার মডেলিং করতে হবে। সো লিস্ট স্কয়ার রিগ্রেশন এই দুই ক্যাটাগরির হতে পারে। ইন্টারপোলেশন দেখি, পলিনোমিয়াল ইন্টারপোলেশন। আচ্ছা, কোয়াড্রেচার মডেলকেও কেউ কেউ পলিনোমিয়াল মডেল বলে। লিস্ট স্কয়ারের তাহলে পলিনোমিয়াল হয়, ইন্টারপোলেশনেও পলিনোমিয়াল হয়, কিন্তু ইন্টারপোলেশনেরটা হবে পলিনোমিয়াল ইন্টারপোলেশন, লিস্ট স্কয়ারে হবে পলিনোমিয়াল রিগ্রেশন। ওকে, পলিনোমিয়াল করার দুটো উপায় আছে আবিষ্কারকের নাম অনুযায়ী, নিউটনের ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, ল্যাগ্রাঞ্জের ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। আর তাছাড়া আরেকটা পলিনোমিয়াল ইন্টারপোলেশন আছে, স্প্লাইন ইন্টারপোলেশন। আমরা সবগুলোই আস্তে আস্তে দেখবো, আমরা শুরু থেকে শুরু করি, অর্থাৎ লিস্ট স্কয়ার রিগ্রেশন দিয়ে। তার আগে আমরা এই দুটো মেথডকে একটু পাশাপাশি কম্পেয়ার করি, চলেন। লিস্ট স্কয়ার রিগ্রেশন বলে data is fitted to a predefined curve in a such a way that error will be minimum, অর্থাৎ লিনিয়ার হোক কোয়াড্রেচার হোক, আমি আগে ঠিক করি, মানে লিনিয়ার মানেই তো আমরা জানি সে এরকম কিছু একটা ফলো করবে, রাইট? এই ইকুয়েশন ফলো করবে, এই চেহারার কিছু ফলো করবে, তাই না? স্ট্রেট লাইন কিন্তু এটা, তাই না? জি ম্যাম। কারণ স্লোপ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেপ্টটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, কিন্তু স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন এটা। সো যদি আমি লিনিয়ার মডেল বলি এটা, আর প্রিডিফাইন যদি হয় যেটা একটা কোয়াড্রেচার মডেল ফলো করবে, তাহলে সে এরকম কিছু একটা ফলো করবে। ওকে, যেটাই হোক ডাটা প্যাটার্ন দেখে আমি চুজ করব কোনটা, এবং এমন একটা চুজ করব এবং এমন ওয়েতে আগাবো যাতে এররটা মিনিমাম হয়। এরর কি বলেন তো, কেউ এই ছবি দেখে বুঝতে পারছেন এররটা কি? কি মনে হয় এই ছবি দেখে? ছবি দেখে মনে হয় যে আসলে আমরা যে পয়েন্টগুলা এই কার্ভ থেকে যে আমরা যে পরে যে ডেটাটা কালেক্ট করব, সেই ডেটাটা যে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে পার্থক্যটা যেন পাই। এক্স্যাক্টলি, অর্থাৎ আমি এটা আমার অ্যাকচুয়াল ভ্যালু, মনে করেন এই এক্স এর জন্য এটা ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু, কিন্তু আমি যদি প্রেডিক্টেড ভ্যালুটা নেই, অর্থাৎ আমার প্রেডিক্টেড লাইন অনুযায়ী এই এক্স এর জন্য ওয়াই কোনটা দেখতে যাই, সেটা কিন্তু আরো একটু উপরে, তাই না? আমার কথাটা কি বোঝা গেল? সো জি ম্যাম। এই যে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড বা ট্রু ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু, এই এটুকু হলো এরর। এমন একটা কার্ভ আমাকে নিতে হয় লিস্ট স্কয়ারে যাতে এররটা মিনিমাম হয়। আর তার অপোজিটে চিন্তা করেন, ইন্টারপোলেশনে আমরা বলেই দিয়েছি যে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওকে যেতে হবে, পাস থ্রু করবে।
তাহলে ওর ক্ষেত্রে এরর কি বলেন তো, আছে না নাই? ম্যাম এররটা মিনিমাম, এরর থাকবে বাট মিনিমাম। মানে সব ডাটা পয়েন্ট ইউজ হচ্ছে, সো ওই পার্টিকুলার ডাটা পয়েন্ট গুলোর জন্য এরর কিন্তু 0। সিঙ্গেল অর মাল্টিপল কার্ভস, এক্ষেত্রে এটা একটা কার্ভ, হ্যাঁ লিস্ট স্কয়ার রিগ্রেশনে একটা কার্ভ দিচ্ছি, আর এখানে সিঙ্গেল অর মাল্টিপল কার্ভ আর obtained using all data points, সব ডাটা পয়েন্ট ইউজ হবে। সেকেন্ড পয়েন্টে বলছে the curve may or may not pass through all data points, আর ইন্টারপোলেশনে must pass through all data points, so error is 0। তার মানে লিস্ট স্কয়ার হলো সিম্পলার কাজ করতে, কিন্তু এখানে আমার কিছুটা অ্যাকুরেসি হয়তো হারাবো, ইট ইজ অ্যাপ্লিকেবল। যদি আমি বলে দিচ্ছি এরর মিনিমাম, কিন্তু কিছু এরর তো থাকতে পারে, সো অ্যাকুরেসি কিছুটা কম হবে। whereas ইন্টারপোলেশনে হয়তো আমার ম্যানেজমেন্টটা কাজ করাটা একটু জটিল হবে, কিন্তু সে আমাকে হাই অ্যাকুরেসি দিবে, রিলায়েবিলিটি দিবে। ক্লিয়ার? তো ওদের জন্য আলাদা আলাদা ছবিগুলোও দেখতে পাচ্ছেন এখানে। এই যে এখানে এটাই মনে করেন, যদি আমি এই এক্স এর ভ্যালু 2 এর জন্য ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালুর দিকে তাকাই, সে কিন্তু 5, তাই না? অর্থাৎ এই পয়েন্টটা মান হলো এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 5। কিন্তু আমি যদি আমার কার্ভ ফিটিং করে যে কার্ভটা পেলাম সেটাকে ফলো করি, আমি দেখছি এক্স এর ভ্যালু 2 এর জন্য ওয়াই এর ভ্যালু কিন্তু 6 বা আরো বেশি। আমার তো মনে হচ্ছে এটা 6.22 বলা যেতে পারে, তাই না? তাই তো? এখন গেস করার দরকার নাই, যেটা আমার প্রেডিক্টেড সেটা তো প্রেডিক্টেডই এই লাইন ফলো করে, যেটা অ্যাকচুয়াল ট্রু ভ্যালু সেটা তো আমি মেজার করে পেয়েছি, সেটা মনে করেন লেখা আছে। আর এই স্ট্রেট লাইনটা ডেফিনেটলি ও একটা স্ট্রেট লাইনের ফর্মুলা ফলো করে, তাই না? এই নীল দাগটা। সো ওর ইকুয়েশনটা হবে মনে করেন এরকম, y = mx + c। যদিও আমরা বইয়ে দেখতে পাবো যেটা, সেটাই এখন থেকে লিখি। সেটা লিখেছে a0 + a1x। তাহলে বলেন তো a0 কি জিনিস? নমস্কার। যেটা একটু আগে আমি সি বলছিলাম, তাই না? এখান থেকে শুরু হচ্ছে কাজটা। অর্থাৎ না, যেখান থেকে শুরু হয়েছে বলে না, বলে ওয়াই এর কোথায় ছেদ করেছে, এটা ওয়াই এর নেগেটিভ দিকে ছেদ করেছে, তাও একটা ভ্যালু তো আছে, আছে না? সো a0 হলো ইন্টারসেপশনের মানটা, আর a1 কার মান? এম বা স্লোপ, তাই না? ঢালের মান। সো এটা হলো আমার প্রেডিক্টেড লাইনের ইকুয়েশনটা। আর আমি দেখতে পাচ্ছি ও, মনে করেন আমি 25 না লিখে একটু জেনারিক নাম দেই, x1 y1 মনে করেন, এটা দিয়ে যাচ্ছে। তাহলে এররের পরিমাণটা কত বলেন তো? ট্রু ভ্যালু অফ y which is y1 মাইনাস তার বদলে আমি যদি প্রেডিক্টেড ভ্যালুটা নেই, অর্থাৎ এটা, তাই না? এটুকু ক্লিয়ার সবার? জি। ম্যাম আরেকবার। আচ্ছা, আমি এই পয়েন্টে যে কোনো একটা পয়েন্টের জন্য এরর ব্যাখ্যা করার চেষ্টা করছি আসলে। সেটা হচ্ছে এরর হলো ট্রু ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু। আমি তো এই লাইন বরাবর যে পয়েন্টগুলো পড়ছে সেটাকেই প্রেডিক্টেড ভ্যালু বলছি, তাই না? কারণ এটা আমার ইন্টারমিডিয়েট পয়েন্টগুলোর মান বের করার জন্য, প্রেডিকশন করার জন্য এই লাইনটা আমি নিয়েছি, বেস্ট ফিট করে এই লাইনটা নিয়েছি। এখন এই লাইনটা নেওয়াতে আমার এররের কি অবস্থা হচ্ছে, এবং ফাইনালি আমার দেখতে হবে এরর মিনিমাম কিভাবে করা যায়, সেটার দিকে যাব। তো ফার্স্টে তো আমার তাহলে এররটা বুঝতে হবে, এরর কি জিনিস সেটা বুঝার দিকে যদি খেয়াল করেন, যে আমি মনে করেন x1 y1 বাদ দেই, অ্যাকচুয়াল ভ্যালুই নেই, মনে করেন এক্স এর মান যখন 2, অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু ফর ওয়াই হলো মনে করেন 5। এদিকে যদি আগাই মনে হচ্ছে 5ই হবে, সো আমি লিখেছি 5। কিন্তু আপনি যদি প্রেডিক্টেড ভ্যালুর দিকে তাকান, প্রেডিক্টেড ভ্যালু কিন্তু, অর্থাৎ 2 কে বাড়িয়ে দিয়ে আপনি যদি ওই লাইনটা পর্যন্ত যান, নীল রঙের লাইনটা পর্যন্ত, সে কোথায় ছেদ করে দেখতে যান,
আমার মনে হয় 6 লেখা যেতে পারে, তাই না? আপনাদের কি মনে হয়? জি ম্যাম। সে প্রায় 6। তাহলে এররটা কত হলো বলেন তো কেউ? 1 না ম্যাম, -1। -1 বলতে হবে। ট্রু ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু, সো -1 বলতে হবে। আর আমি জেনেরিক ভাবে বলার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে যে কোনো একটা পয়েন্টের জন্য, এখন 2, 5, 2, 6 হিসেবে চিন্তা না করে যে কোনো একটা পয়েন্ট হিসেবে আমি বলছি, মনে করেন এটার x1 y1 এটার মান, x এক্স এক্সিস বরাবর সে x1 পর্যন্ত এসছে, y এক্সিস বরাবর y1 পর্যন্ত এসছে। আর প্রেডিক্টেড ভ্যালু হলো x1 বরাবর লাইন পর্যন্ত টেনে নিয়ে গেলে যে জায়গায় সে ছেদ করতো সেটা বের করার জন্য আপনাকে এই y এর যে ইকুয়েশনটা তার হেল্প নিতে হবে, তাই না? জি ম্যাম। যেহেতু এটা স্ট্রেট লাইন, সো আমি এটাকে এভাবে লিখেছি। এবং যেহেতু আমি এখন এরর বের করব অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু, সো আমি অ্যাকচুয়াল y1 ট্রু ভ্যালু অফ y1 লিখেছি, মাইনাস প্রেডিক্টেড অর্থাৎ ওই পয়েন্টে, আপনি এটা x1 ও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ওই পয়েন্টের জন্য ওটাকে টেনে নিয়ে গেলে কোথায় সে ছেদ করতো সেটা দেখছে। এবার ক্লিয়ার কথাটা? জি ম্যাম, মানে y1 মাইনাস y, তো y এর ভ্যালু হচ্ছে y এর ভ্যালু যেটা ছিল আমি সেটা লিখে দিয়েছি। জি। y যেহেতু এই ইকুয়েশন ফলো করে আমি এটা লিখে দিয়েছি এই, অর্থাৎ এটা হলো আসলে y1 মাইনাস a0, এভাবে চিন্তা করতে পারেন। ওকে, জি ম্যাম। এখন একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন, ধরেন এই এক্সাম্পলটা, এই পয়েন্টের এক্সাম্পলটার দিকে দেখেন, এখানে এরর এসেছিল -1, কারোর জন্য আসতে পারে +1, তাই না? আমার অ্যাকচুয়াল ভ্যালু নিচে যাচ্ছে প্রেডিক্টেডটা, সো ট্রু ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু করলে প্লাস। এখন সমস্ত এররের যোগফল যদি আপনি করেন, অর্থাৎ আমার এই টেকনিকে টোটাল এরর কত হলো এটা যদি করতে যান, এমন অনেক কেসও হতে পারে টোটাল এরর এসে গেল 0, তাই না? +1 -1 +1/2 -1/2 করে টোরে, কি মনে হয় হতে পারে না? জি ম্যাম, হতে পারে। কিন্তু সেটা কি আসলে রিয়েল সিনারিকে তুলে ধরছে? না ম্যাম। আসলে কি আমরা বলতে পারি এই সিস্টেমে কোনো এরর নাই, 0? না। সো আমি এররকে সিম্পলি চিন্তা করলে হবে না, এররের ভ্যালুগুলো কাটাকাটি চলে যেতে পারে, এটা মাথায় রেখে আমার এররকে অন্য কোনো ভাবে হ্যান্ডেল করতে হবে। কেউ কেউ বলেছিল এররের তাহলে অ্যাবসলিউট ভ্যালু নাও, প্লাস মাইনাস চিন্তা না করে। অ্যাবসলিউট ভ্যালু নিলে একটা চ্যালেঞ্জ এসে যায় যে একই সেট অফ ডাটার জন্য কয়েক ধরনের কার্ভের অপশন চলে আসে, অর্থাৎ আমি চাই একটা ইউনিক সেট অফ ডাটার জন্য একটা ইউনিক লাইন হোক, তা না হয়ে দেখা যাচ্ছে এরকম একটা কার্ভ আসতে পারে, এরকম একটা কার্ভ আসতে পারে, আমি এখন কোনটা চুজ করব? অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু নেওয়ারও কিছু চ্যালেঞ্জ আছে দেখে সেখান থেকে সরে এসে ফাইনালি যেটা চুজ করা হয়েছে, বলেছে তাহলে সব এররের স্কোয়ার করো। স্কোয়ার করলে তো আপনি নিশ্চিত নেগেটিভ বলে আর কেউ থাকবে না, থাকবে কি? আপনি পজিটিভ মানকে স্কোয়ার করেন, নেগেটিভ মানকে স্কোয়ার করেন, সবার স্কোয়ার হওয়ার পরে মানটা সব সময় পজিটিভ। সো স্কোয়ারকে হ্যান্ডেল করতে বলা হচ্ছে, অর্থাৎ এরর গুলোর স্কোয়ারের সামেশন নাও, তাহলে টোটাল স্কোয়ার হবে। তবে আবার এ কথাও সত্যি, এররকে স্কোয়ার করা মাত্র আসলে যেটুকু এরর তার চেয়ে অনেক বড় বড় এরর দেখাবে না? জি ম্যাম। মনে করেন 1 এর স্কোয়ার না হয় 1, 2 এর স্কোয়ার কত, 4 হয়ে যাবে। 3 এর স্কোয়ার কত বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত বড় হয়ে যাচ্ছে। তখন বলছে স্কোয়ারই নিব, কিন্তু এটাকে যত ছোট রাখা সম্ভব, এররটাকে যত ছোট রাখা সম্ভব সেরকম করব, সে কারণে এই মেথডটার নাম লিস্ট স্কোয়ার রিগ্রেশন। ক্লিয়ার এবার কথাটা?
তো এই এরর যাকে আমরা ই দিয়ে প্রকাশ করছিলাম আগের স্লাইডে, তার আরেকটা নাম রেসিডুয়াল। এটা হলো ডিসক্রিপেন্সি বা মিসম্যাচ কাদের মধ্যে? বিটুইন দ্য ট্রু ভ্যালু অফ ওয়াই অ্যান্ড অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু অফ ওয়াই। এবং অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা আমরা পাবো এই লিনিয়ার ইকুয়েশন থেকে। এটা অলরেডি আমরা বলেছি তাই না, যে ও যে লাইনটা ফলো করছে সেটার জেনেরিক টার্মটা আমরা এটা ধরবো। তাহলে আমরা আসলে আগের এক্সাম্পলটার দিকে যদি দেখেন, সবই জানি, আমরা জানি না শুধু কাকে কাকে, এ নট আর এ ওয়ান। এ নট আর এ ওয়ান জানলেই তো আমি এই লাইনটা ডিজাইন করতে পারবো, পারবো না? এ নট এর মান জানলে আর এ ওয়ান এর মান জানলেই তো আমি জানবো স্ট্রেট লাইনটার চেহারা কেমন হবে, তাই না? জি ম্যাম। সো আমরা এখন সেটার দিকেই যাব। অর্থাৎ এখন মাথায় রাখেন, আমরা লিস্ট স্কয়ার দেখছি, লিস্ট স্কয়ার কেন নামকরণ সেটা দেখলাম। এখন আমরা দেখব লিস্ট স্কয়ার রিগ্রেশনে আমরা কি রকম স্ট্রেট লাইন চুজ করব। সেটার জন্য আমার এ নট এর মান বের করা প্রয়োজন, এ ওয়ান এর মান বের করা প্রয়োজন, কিভাবে সেটা বের করব। ওকে, ম্যাম তাহলে x1 y1 কোথায় পাবো? x1 y1 তো আমি আমার মাপা ভ্যালু গুলো, আপনার একটা ডাটা শিট আছে পরীক্ষার ল্যাবের এক্সপেরিমেন্টে, মনে করেন আপনি বিভিন্ন টাইমের জন্য ভোল্টেজ মেপেছেন, তো এই মানগুলো আপনার কাছে আছে না? 1 সেকেন্ড পরে কত ভোল্টেজ, 5 সেকেন্ড পরে কত ভোল্টেজ, মানগুলো আছে না? x1 y1 তো আপনার কাছেই আছে। সন্দেহ x1 y1 যে আছে? না ম্যাম, ঠিক আছে। একটু পরেই আমরা একটা এক্সাম্পল করব, তখন আরো ক্লিয়ার হবে আশা করছি। আপাতত কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, কিন্তু আরো একটু ক্লিয়ার হবে এই ভরসায় থাকতে পারেন আপাতত। আচ্ছা, তাহলে এরর আমরা মাপবো ট্রু ভ্যালু অফ ওয়াই থেকে বিয়োগ দিব অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ওয়াই, অর্থাৎ এই ইকুয়েশনটা ইউজ করে। এবং এখানে এ নট মানে কি আমি একটু আগেই বলেছি, এ নট কি প্রকাশ করে আর এ ওয়ান কি প্রকাশ করে? নেটটা হচ্ছে সি প্রকাশ করে। এরা দুইজনেই হলো কোএফিসিয়েন্ট। এ নট হলো ওয়াই এক্সিস কে কোথায় ইন্টারসেপ্ট করে সেটা, আর এ ওয়ান হলো স্লোপের মান। ঠিক আছে, তাহলে এরর বা রেসিডুয়াল যাকে ই দিয়ে প্রকাশ করছি, অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু আর আমাদের অবজারভেশন অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে যে তফাৎ, সেটা থেকে আমি যদি এররের একটা জেনারিক ইকুয়েশন চাই, সেটা হবে এটা, যে এরর হবে y মাইনাস এ নট মাইনাস এ ওয়ান এক্স। ওকে, এখানে দেখেন আর ওয়ান টান দেই নাই, কারণ এটা আমি বললাম যে জেনেরিক, যে কোনো পয়েন্টের জন্য আমি এটা ইউজ করতে পারবো। ওকে, তাহলে টোটাল সাম কি হবে আপনি আমাকে বলেন, একটু আগেই লিখেছি। স্কয়ার করে নিব। দুই সাইডে সাম করে ফেলেন, তাই না? মনে করেন টোটাল এন সংখ্যক ডাটা আছে আপনার, আপনি মনে করেন 5টা টাইমের ভোল্টেজ মেপেছেন, তাহলে 1 থেকে 5 হবে, তাই না? কয়টা অবজারভেশন আছে আপনার, এন হলো সেটার মান। টোটাল কয়টা অবজারভেশন ডাটা কয়টা আছে টোটাল, 1 থেকে তত পর্যন্ত সবগুলো এররকে যোগ করলে যে যোগফল, সেটাই হচ্ছে সাম অফ দ্য রেসিডুয়াল এরর্স। সেটার মধ্যে কি থাকবে দেখেন, জাস্ট রাইট হ্যান্ড সাইড কেও আমি সাম করে ফেলেছি। যেহেতু সাম হচ্ছে, এরা দুইজন তো কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট মান, এদের সাথে আই এর কোনো সম্পর্ক নাই, আই আসবে শুধু এদের সাথে, তাই না? যে x1 y1 হতে পারে, x2 y2 হতে পারে, x3 y3, এরকম প্রতিটা পয়েন্টের জন্য যা যা আসছে সবগুলোকে যোগ করতে হবে, তাই এখানে আই এসছে। ক্লিয়ার সবার? এ নট এখনো এ নট আছে, এ ওয়ান এখনো এ ওয়ানই আছে। কারো কোনো কোয়েশ্চেন? না ম্যাম, আমি পর্যন্ত বুঝতে ওকে, কোয়েশ্চেন না থাকলে পরের পয়েন্টটাই যাই, যেটা আমি বলছিলাম যে আমরা এখানে থেমে গিয়েছিলাম যে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে, যে এরর প্লাস মাইনাস থাকতে পারে, সবগুলো এররকে সাম করলে
টোটাল এরর 0 হয়ে গেছে, এরকম সিচুয়েশন আসতে পারে। সেটা অ্যাভয়েড করার জন্য আমরা কাকে বেস্ট পলিসি নিয়েছিলাম? স্কয়ার। স্কোয়ার অফ অল দ্য এরর্স, অর্থাৎ সেটাকে যদি আমি এসআর দিয়ে ডিনোট করি, সে হবে, এখন আর আমি আইটাই লিখছি না, মনে করেন সাম লেখা মানেই আই 1 থেকে এন এর জন্য আমি বলতে চাচ্ছি সবগুলো এররের স্কোয়ার। তার মানে আপনি এই সাইডটাকে স্কোয়ার করছেন, তাই না? দুই সাইডকেই স্কোয়ার করলে যা হয়, সো ওয়াই মাইনাস এ নট মাইনাস এ ওয়ান এক্স, এটাও স্কোয়ার। ক্লিয়ার সবার? One strategy for fitting a best line through the data would be to minimize the sum of the residual errors for all the available data. তো এসআর বলতে যদি এটা হয় এবং আমাদের টার্গেট যদি হয় এটাকে মিনিমাইজ করা, আচ্ছা, আর এই মেথডটা চুজ করা অর্থাৎ স্কোয়ার করে চুজ করার আরেকটা সুবিধা হলো, কারণ এভাবে করলে একটা ডাটা সেটের জন্য একটা ইউনিক লাইনই পাবো। যেটা আমি বলছিলাম যে অ্যাবসলিউট ভ্যালু অফ এরর নিলে অনেক সময় একই ডাটা সেটের জন্য আমার কাছে মাল্টিপল অপশন চলে আসে, সেটা সেই কনফিউশন আমরা অ্যাভয়েড করতে চাই বলে স্কোয়ার এররে এসেছি, এবং এখানে দেখা যাচ্ছে আসলেই সিঙ্গেল ডাটা সেটের জন্য একটা ইউনিক লাইনই অপশন হিসেবে আসবে, মাল্টিপল লাইন আসবে না। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হলো এটাকে মিনিমাইজ করা। লিস্ট স্কোয়ার, স্কোয়ারে কেন আসবো এটা বুঝলাম, এখন লিস্ট শব্দটাকে জাস্টিফাই করি, এটাকে কিভাবে লিস্ট বানাবো, সবচেয়ে কম কিভাবে বানাবো। To determine the values of a0 and a1, the above equation is differentiated with respect to each coefficient. লিস্ট বানানো অর্থাৎ সবচেয়ে কম মানে নিয়ে আসা এসআরকে, এবং a0 আর a1 এর মান বের করার জন্য আমাদের অরিজিনাল উদ্দেশ্য ছিল কিন্তু এটা, মনে আছে যে আমি কোন কার্ভটা নিব, এগুলো তো আমার ভেরিয়েবল, জাস্ট এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমার মান বের করতে হবে এগুলোর, তাই না? ঢালের মান আর ইন্টারসেপ্টের মান, এগুলোর মান বের করতে হবে। এগুলোর মান বের করার জন্য বলছে এটার উপায় হলো এই ইকুয়েশনটা, অ্যাবাভ ইকুয়েশনটাকে, অর্থাৎ এস আর ইকুয়াল এটা, এটাকে প্রতিটি কোএফিসিয়েন্টের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা। কোএফিসিয়েন্ট কারা বলেন তো এখানে? এই ইকুয়েশনটায় কোএফিসিয়েন্ট কারা? এ নট এবং এ ওয়ান। ভেরি গুড, এ নট এবং এ ওয়ান, তার মানে প্রতিটির রেসপেক্টে বলছে, তার মানে আমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, রাইট? একবার করতে হবে এ নট এর রেসপেক্টে, একবার করতে হবে এ ওয়ান এর রেসপেক্টে। মনে করেন এসআর কে যদি আমি এ নট এর রেসপেক্টে করি, কি হবে বলেন তো রাইট হ্যান্ড সাইড থেকে? এই পুরোটার জন্য একবার হবে, আবার শুধু মাইনাস এ নট এর জন্য একবার হবে, তাই না? এ নট এর রেসপেক্টে করছেন, সো খেয়াল করেন, তাই না? পুরোটার জন্য করলে কি হয়, এই পুরোটাকে যদি আপনি একটা সামথিং স্কোয়ার মনে করেন, সেটাকে সেটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 2 ইনটু ওটা হবে, তাই না? সো 2, আর ওটা বলতে এই পুরাটাই আমি আবার লিখছি, আরেকবার মাইনাস এ নট কে এ নট এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন, -1 হবে। সো আমি জাস্ট সামনে একটা মাইনাস দিলাম, দ্যাটস ইট। ঠিক আছে না? কারো কোনো কনফিউশন আছে? ম্যাথ করলে সব কনফিউশন দূর হয়ে যাবে। হ্যাঁ, কি করলে কনফিউশন দূর হবে? আমরা যখন প্রবলেম সলভ করব। প্রবলেম সলভে আসলে এটা লাগবে না, প্রবলেম সলভে ফর্মুলা লাগবে, এটা লাগছে সেই ফর্মুলায় যাওয়ার জন্য। এটা আপনি ম্যাথ পারলেই আপনার আর কনফিউশন থাকবে না, ডিফারেন্সিয়েশন পারলেই এটা আর কোনো কনফিউশন থাকার কথা না। আমি পরের কোএফিসিয়েন্টের রেসপেক্টে চলে যাই, অর্থাৎ এ ওয়ান এর রেসপেক্টে যদি ওকে ডিফারেন্সিয়েট করি, সিমিলার কি হবে? প্রথমে পুরোটার স্কোয়ার হিসেবে চিন্তা করেন, 2 ইনটু এটা 2, এটা আসবে ওয়াই আই মাইনাস এ নট মাইনাস এ ওয়ান এক্স আই, আর মাইনাস xi ইনটু মাইনাস xi।
ইন্টু সামনে মাইনাস xi কে কিন্তু সামের ভিতরে লিখতে হবে তাই না, আই আছে সাথে, সো আমাকে এখানে কোথাও লিখতে হবে, আমি এখানে লিখলাম। ঠিক আছে, তাহলে চলেন মিলাই, মিললো তো না? জি ম্যাম। ওকে, এখন বলছি এটাকে আমি মিনিমাম করতে চাই। Setting these derivatives equal to 0 will result in a minimum SR. এদের মান 0 হলে আমি মিনিমাম এসআরটা পাবো বলছে। তাহলে আমাকে এখন বের করতে হবে এ নট এ ওয়ান বা কোন ইকুয়েশন কোন রিলেশন ফলো করলে আমি এদের মান 0 বলতে পারি। তাহলে এদের মান 0 বলে আমি আগাতে থাকি এবং দেখি ইকুয়েশনটা সিম্পলিফাই হয়ে কোথায় গিয়ে ঠেকে। এটা সমান 0 বলা মানে দুই সাইড থেকে আমি 2 ও বাদ দিয়ে দিতে পারি তাই না, শুধু এটা সমান 0 বলতে পারি। শুধু এটা সমান 0 বলতে গিয়ে আমি কি বলছি দেখেন, জিরো হলো সাম ওয়াই মাইনাস সাম, আমি ভেঙে লিখছি আর কি, সাম সবার সামনে নিয়ে যাচ্ছি। এখন সাম এ নট, এটা কি মিন করে বলেন তো? এ নট একটা কনস্ট্যান্ট, মনে করেন 1 থেকে 5, 5টা 8কে যোগ করো আর 5 গুণ 8 বলা একই কথা না? এ নট একটা কনস্ট্যান্ট, মনে করেন এ নট এর মান 8, এ নট একটা কনস্ট্যান্ট না, এটা একটা কোএফিসিয়েন্ট, সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। ধরেন এ নট এর মান 8 আর আমি 5টা ডাটা নিয়েছি, সো 5টা 8কে যোগ করো বলা আর 5 গুণ 8 করো একই কথা না? জি ম্যাম। তো এটার বদলে আমি বরং বলতে পারি এন এ নট, এন গুণ এ নট। আমার অবজারভেশনের সংখ্যা এন ছিল না, আই 1 থেকে এন ছিল না, জি ম্যাম। সো আমি এন ইন্টু এ নট করলাম। দেখেন আমি এটাকে এই সাইডে নিয়ে আসছি তাই প্লাস সামনে, এটাকেও এই সাইডে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ওয়াই ওয়ালা জিনিস এক সাইডে আর বাকিগুলো আরেক সাইডে রাখবো। সো এটাকেও এই সাইডে নিয়ে যাচ্ছি, সো প্লাস এ ওয়ান কে কি সামের ভিতরে রাখার দরকার আছে? এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট তাই না? তাহলে So ম্যাম আমি এন ইন্টু এন। এন ইন্টু এ ওয়ান বলা যাবে না, এটা বলতে হবে, কারণ এটা কিন্তু শুধু এ ওয়ান না, প্রত্যেকটা এ ওয়ান এর সাথে এক্সআই গুণ আছে। এক্সআই এক এক জায়গায় এক এক রকম হতে পারে। মনে করেন এ ওয়ান এর মান এখানে মনে করেন 3, এক জায়গায় আছে 3 গুণ 3, আরেক জায়গায় আছে 3 গুণ 4, আরেক জায়গায় আছে 3 গুণ 5। তার মানে কি আপনি 3 কমন নিয়ে নিতে পারেন, 3 যোগ 4 যোগ 5 লিখতে পারেন তাই না? বুঝতে পারছেন, এক্সআই এর আলাদা আলাদা মান। এ ওয়ান এর মান তো ফিক্স, যা মান সবার সাথে সেটাই গুণ হচ্ছে। এ ওয়ান এর মান যদি 3 হয় সবার সাথে 3ই গুণ হচ্ছে। সো আমি যেটা বলছি সেটা আসলে এটা, এ ওয়ান কে সামের বাইরে নিয়ে আসলাম, গুণ দিলাম সব এক্স এর যোগফলের সাথে। কথাটা আমার ক্লিয়ার? এগুলো ম্যাথের বেসিক কনসেপ্ট, আমার এত দূর জি ম্যাম। ক্লিয়ার করার কথাও না আসলে। যাই হোক, তো এটা হবে লেফট হ্যান্ড সাইডে, তাহলে রাইট হ্যান্ড সাইডে কে বাকি থাকলো? শুধু সামেশন অফ ওয়াই আই। তাহলে প্রথম রিলেশনটা থেকে আমরা এই একটা ফর্মুলায় পৌঁছালাম, যেটা সলভ করে আমি এ নট এ ওয়ান এর মান পেতে পারি। মানে এ নট এ ওয়ান এর মান পাওয়ার উদ্দেশ্যে পাওয়া নাম্বার 1 ইকুয়েশন এটা, নাম্বার 2 ইকুয়েশন পাবো আমি এটার থেকে। এটার দিকে একটু দেখি, 0 সমান কি বলা যেতে পারে, এটাকে একইভাবে ভাঙি, 2 কেটে দিচ্ছি, দুই সাইডে 2 দিয়ে ভাগ দিলাম মনে করেন, -2 দিয়ে ভাগ দিলাম মনে করেন। এখানে সাম আবার বের করে ফেলবো, মানে সবার সাথে আলাদা আলাদা লিখবো। সো সাম, খেয়াল করেন এক্সআই ও আছে কিন্তু, ওকে, সাম এক্সআই ওয়াই আই মাইনাস কি লিখবো, সাম এ নট এক্সআই। তাহলে আমি সাম এ নট এক্সআই মাইনাস সাম এ এ আই A1 xi স্কয়ার। গুড। তাহলে আমি ওয়াই আই ওয়ালা গুলো ডানে রাখতে চাই, বাকিগুলো সব বামে নিয়ে যাব। সো বামে কি আসবে বলেন? এটাকে আমি সামেশন এ নট এন
মাইনাস A0 ছিল ওই সাইডে প্লাস, সো আমি এ নট কে বাইরে নিয়ে যাব, সামেশন xi এ নট কমন হবে, এক্স সবগুলোর যোগফলের সাথে গুণ যাবে। এটাকেও বামে নিয়ে যাই, কি হবে? প্লাস a1 কে বাইরে নিয়ে যাই, A1 summation x xi square. স্কয়ার। আর রাইট হ্যান্ড সাইডে yi ওলাটা, সো সামেশন অফ xi yi, সরি yi। এটা হলো আমার সেকেন্ড ইকুয়েশন। এই দুইজনের হেল্প নিয়ে আমি a নট a1 এর মান বের করব। আমার এই কথাগুলোই এখানে ধাপে ধাপে লিখে দেওয়া আছে। দেখেন, কারো কোনো লাইন নিয়ে কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন? অঙ্ক করলে জিনিসগুলো ক্লিয়ার হবে, এটা ঠিক না, কারণ অঙ্কে আমরা সরাসরি এই দুটা ইউজ করব আসলে। সো আমার এগুলো মাথায় রাখা জরুরি। এগুলো মাথায় রাখতে যেন কষ্ট না হয়, তাই আমি ডেরাইভেশনটা দেখিয়ে আসলাম আসলে। এখন আপনি বলতেই পারেন যে লিস্ট স্কোয়ারের ম্যাডাম নাম্বার 1 মডেল ছিল লিনিয়ার, নাম্বার 2 মডেল ছিল কোয়াড্রেচার। লিনিয়ারের জন্য এতক্ষণ করলেন, কোয়াড্রেচারটা একটু বুঝান। এত কিছু কিন্তু লিনিয়ারের জন্য করলাম, তাই না? y ইকুয়াল a নট প্লাস a1x তো লিনিয়ার, কোয়াড্রেচার হলে এক্স স্কোয়ারেরও একটা আসবে। কি আসবে? আরো একজন আসবে। কে আসবে? এটা আসবে। এবং এটা কোথায় লাগে দেখেন, আপনার ডাটা সেট যদি এরকম হয়, এখানে কি আর স্ট্রেট লাইন দিয়ে বেস্ট ফিট করা যাচ্ছে? তখন না। ঠিকই আপনার কোয়াড্রেচার ইকুয়েশন লাগবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ লাগবে। Some engineering data, although exhibiting a marked pattern such as seen in the figure, is poorly represented by a straight line. Straight line দিয়ে represent করা যাবে না। For these cases, a curve would be better suited to fit the data. Polynomial curve হলে better হবে। ওকে, তাহলে দেখেন, স্ট্রেট লাইনের জন্য আমরা যেভাবে ধাপে ধাপে দুটো ইকুয়েশনে পৌঁছালাম, পলিনোমিয়ালের জন্য করা যায়। অত লেংদি কাজে আমরা যাচ্ছি না আপাতত, জাস্ট আপনাদেরকে যেহেতু বারবার বলছি, আলটিমেটলি ফর্মুলা দুইটা আমরা সরাসরি ইউজ করব। সো পলিনোমিয়াল বা কোয়াড্রেচার মডেলের জন্য ফর্মুলার চেহারা কি হবে আমি সেটাই চলে যাই। লিনিয়ার মডেল ছিল এরকম, যেহেতু লিনিয়ার মডেল সেহেতু স্ট্যান্ডার্ডটা ছিল এরকম। এটা দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, তাই না? y ইকুয়াল mx প্লাস c, মনে পড়ছে? এটাকেই লিস্ট স্কোয়ারের জন্য ধাপে ধাপে সলভ করে আমরা এই দুইটায় উপনীত হয়েছিলাম। এই দুটোকে আমরা সরাসরি ম্যাথমেটিক্সে ইউজ করব। সো একটু খেয়াল করেন, একটা প্যাটার্ন আছে কিন্তু। a নট প্লাস a1x ইকুয়াল y, এটা তো মনে থাকবে যেহেতু লিনিয়ার মডেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশন এটা। এরপর দেখেন উভয় পাশে যেন সাম এসে জুড়ে গেল। এখানে সাম, এখানে সাম, এখানে সাম, যদি চিন্তা করেন এই সাম মানেই তো n a নট, তাই না? এই সাম মানেই তো a1 বাইরে চলে যাবে, সাম অফ x থাকবে শুধু, আর এটা সাম অফ y। বুঝাতে পারলাম? সো ফার্স্ট ইকুয়েশনটা হলো, আপনি জেনেরিক ইকুয়েশনটা যদি মনে থাকে, তার দুই পাশে যেন সাম এসে জুড়ে গেল। আর সেকেন্ড ইকুয়েশনটা মনে রাখার সহজ উপায় বলেন তো কি? ফার্স্ট ইকুয়েশনের সাথে কে আসলো? সাম এক্স। ভেরি একটা গুড, x সাম এক্স আসছে। সো এ নট এর সাথে যেমন সাম এক্স, a1 এর সাথে সাম এক্স, আবার এক্স ছিল সে কারণে সাম এক্স স্কয়ার। রাইট হ্যান্ড সাইডে শুধু y ছিল, হয়ে গেছে সাম এক্স ওয়াই। ক্লিয়ার সবার কাছে? এখন সহজে মনে থাকবে ফর্মুলাগুলো। এবং এখানে প্রতিটা টার্ম ব্যাখ্যা করা হচ্ছে যে n হলো নাম্বার অফ ডাটা পয়েন্টস, x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা, y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা। ওকে, x এর বিভিন্ন মানের জন্য y বের করা হচ্ছিল। তাহলে এবার বলেন কোয়াড্রেটিক মডেলের জেনেরিক ইকুয়েশনটা কি হবে? একটু আগের স্লাইডে আমি হাতে লিখেছিলাম, y স্কয়ার ইকুয়াল টু y
সেম জিনিসে লাস্ট হচ্ছে ম্যাম হচ্ছে a1 x স্কয়ার হবে। a1 আবার a1 a2 x a2 স্কয়ার হবে x ম্যাম। স্কয়ার হবে, a2 x স্কয়ার সেম জিনিসটাই, যেহেতু কোয়াড্রেটিক স্কয়ারের একটা টার্ম থাকবে এবং তার কোএফিসিয়েন্টটা হবে a2। এই মডেলটা ফলো করেন। দুই পাশে আমি ফার্স্টে কি আনবো বলেন তো তাহলে? সামেশন সামেশন আসলে এটার চেহারা কি হবে বলে আপনার মনে n a নট n a and naught n a নট প্লাস কি হবে plus বলে মনে হচ্ছে? সামেশন অফ x Summation ইনটু x a1 হবে। a1 summation of x তারপরেরটা কি হবে বলে মনে হচ্ছে? a2 summation of x square রাইট হ্যান্ড সাইডে কি হবে বলে মনে হচ্ছে? summation of y দেখি তো মিললো কিনা। মিললো? জি ম্যাম। জি ম্যাম ভেরি গুড। তাহলে সিমিলার মডেল ফলো করেন ফর সেকেন্ড ইকুয়েশন। কি আসবে দুই পাশে? সামেশন x আনেন দুই পাশে সামেশন x। সামেশন x a নট তারপরটা সামেশন x সামেশন x স্কয়ার স্কয়ার a নট a1 a1 আসবে। তারপরেরটা সামেশন x সামেশন x কিউব হবে তাহলে। a2 x কিউব হবে তাই না? আর রাইট হ্যান্ড সাইডে সামেশন xy দেখি তো মিললো কিনা। মিলেছে? জি ম্যাম। ওকে গুড। আমাদের কাজ কি শেষ? লিনিয়ারেও দুইটা ছিল, কোয়াড্রেটিকেও দুইটা থাকবে বলে আপনার মনে হয়? না ম্যাম না, ma'am, তিনটা আরেকটা হবে। বা এ নট এ ওয়ান এর মান বের করার জন্য দুটো লাগলে এ নট এ ওয়ান এ টুর জন্য কয়টা লাগবে? তিনটা অন্তত অবশ্যই তিনটা লাগবে। 3 নাম্বারের জন্য একই সিকোয়েন্সে আগাবো যদি বলি আপনাকে, আপনার কি মনে হয় দুই সাইডে সামেশন x স্কয়ার সামেশন এক্স স্কয়ার, রাইট? তাহলে a1 প্রথমটা কি থেকে হবে? ও হ্যাঁ সামেশন x স্কয়ার a নট হবে। সামেশন এক্স স্কয়ার এ নট। পরেরটা কি হবে? সামেশন x কিউব a1 পরেরটা কি হবে? সামেশন x টু দি পাওয়ার 4 a2 সামেশন এক্স এর পাওয়ার 4 a2। রাইট হ্যান্ড সাইড কি হবে? সামেশন x স্কয়ার y সবাই একমত? দেখি তো মিললো কিনা। মিলেছে? জি ম্যাম। মিলেছে তো? ওকে ভেরি গুড। তাহলে এবার মনে রাখেন, আমার লিনিয়ার মডেল যদি চাই কোশ্চেনে এই দুটাই কোশ্চেন ইউজ করা লাগবে, কোয়াড্রেটিক মডেল যদি চাই বা কোয়াড্রেচার মডেল যদি চাই আমাকে এই তিনটা ইউজ করা লাগবে। দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, তাহলে আমরা এক্সাম্পলে যেতে পারি। এক্সাম্পলটা কি আছে দেখেন। দ্য ক্যাপাসিটেন্স অফ এ ভ্যারেক্টর ডায়োড ইউজড ইন ভিসিও। ভিসিওর নাম শুনেছেন আপনারা? জি ম্যাম। ভোল্টেজ কন্ট্রোলড Oscillator. অসিলেটর। অর্থাৎ আমি ইনপুটে কি ভোল্টেজ দিচ্ছি সেই অনুযায়ী ভিসিওর আউটপুটে একটা সিগন্যাল পাওয়া যাবে যার অসিলেটেড বা অসিলেশন বা ফ্রিকোয়েন্সি, যার আউটপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি ইনপুট ভোল্টেজ অনুযায়ী ভ্যারি হবে। এবং এই ডিভাইসে এই কাজটা করার জন্য সাধারণত একটা ভ্যারাক্টর ডায়োড ইউজ করা হয়ে থাকে। হোয়াট ইজ ভ্যারাক্টর ডায়োড? ইনপুট ভোল্টেজ অনুযায়ী যার মধ্যে উৎপন্ন হওয়া ক্যাপাসিটেন্সটা চেঞ্জ হয়। ওকে, তো বলছে এটা বানানোর জন্য, ভিসিও বানানোর জন্য আমরা একটা ভ্যারাক্টর ডায়োডকে স্যাম্পল হিসেবে নিয়েছি যে ও কেমন কাজ করে দেখি, এবং তাকে আমরা বিভিন্ন ভোল্টেজে দিয়ে টেস্ট করছি যে তার সি কিভাবে চেঞ্জ হয়, তার ক্যাপাসিটেন্স কিভাবে চেঞ্জ হয়। তো এটা হলো আমার র ডাটা টেবিল, বিভিন্ন ভোল্টেজ দিয়ে দেখেছি ওর সি কি হয়। সে কারণে আমার ইনপুট বা এক্স হলো ভোল্টেজটা, আউটপুট বা ওয়াই হলো ক্যাপাসিটেন্সটা। এবার ক্লিয়ার? কার যেন প্রশ্ন ছিল না ম্যাডাম, x1 y1 এর মান কোত্থেকে পাবো, xi yi এর মান কোত্থেকে পাবো? কার প্রশ্ন ছিল? আপনার ডাটা টেবিল দেওয়া থাকবে, সেখান থেকেই যে মানগুলো সেগুলোই হচ্ছে x এর বিভিন্ন মান, y এর বিভিন্ন মান। ওকে, এবার খেয়াল করেন কোয়েশ্চেনটা কি।
Using principle of least square regression, fit the above data in a linear model যাতে করে রিলেশনটা এরকম হয় যে আউটপুট ক্যাপাসিট্যান্স হবে C0 প্লাস C1V এবং সেখান এই মডেলে বসানোর জন্য আমাকে আসলে কার মান বের করতে হবে C0 আর C1 এর। ক্লিয়ার সবার? ওই যে y ইকুয়াল mx প্লাস c বা y ইকুয়াল a0 প্লাস a1x। ক্লিয়ার? তাহলে জি। বলেন তো বি তে কি কোশ্চেন আসতে যাচ্ছে আপনার কি মনে হয়? কোয়াড্রেচার মডেল দিতে এক্স্যাক্টলি লিনিয়ার মডেল করেছি, বি তে থাকবে যেখানে সি সমান কি জানতে চাবে, রিলেশনটা কি হতে হবে? C0 C1 V প্লাস হচ্ছে C2 V বি স্কয়ার বি স্কয়ার, এবং তার মানে আপনাকে কার কার মান বের করতে হবে? C0 C1 C0 C1 C2 ক্লিয়ার সবার? যে দুই ধরনের মডেলিংই করো, লিনিয়ার মডেলিং, কোয়াড্রেচার মডেলিং, তাতে আমি বুঝে যাব আমাকে এটা এটা করতে বলছে। ওকে, তাহলে দেখেন কোশ্চেনে কি কি মান দেওয়া আছে আমরা আগে সেটা দেখি। আমরা আগে এ নাম্বার সলিউশন করব, এ নাম্বারটা সলভ করব। এ নাম্বার সলভ করার জন্য আমার লিনিয়ারের ইকুয়েশন গুলো জানা থাকা লাগবে। লিনিয়ার বলতে আমরা মেন করি যে y ইকুয়াল a0 a1x। এক ধাপ আগান, কি হবে তাহলে এটা? ইকুয়েশন n নাম্বার a0 প্লাস n a0 প্লাস a1 সামেশন x ইকুয়াল টু সামেশন y। এটা আমার ইকুয়েশন নাম্বার 1। আর ইকুয়েশন নাম্বার 2 কি হবে? এটা থেকে আরেক ধাপ আগান, সামেশন x a0 প্লাস প্লাস a1 সামেশন x স্কয়ার সামেশন xy। মনে পড়েছে সবার? এখন বলেন কোশ্চেনে n এর মান কি দেওয়া আছে না দেওয়া নাই? দেওয়া আছে কত বলেন তো? 6। কোত্থেকে পেলাম? এখানে এটা ডাটা না না ডাটা 6টা দেওয়া। ডাটার সংখ্যা। ভেরি গুড, 1 2 3 4 5 6, 6টা অবজারভেশন আমার। সো এখানে n এর মান হলো 6। আচ্ছা, এ নট জানি না, এ নট আমাকে বের করতে হবে। এ নটই হলো আমার কি, এই কোশ্চেন অনুযায়ী এ নট কোথাও দেখতে পাচ্ছেন? এ নট আসলে কি, কে এ নট? কোশ্চেনে এ নটটা কে আসলে? কোএফিশিয়েন্ট না? 2 ম্যাম সি C0 যেটা নট, এটা তো না সি নটটা হলো এ নট। সো আমাকে সি নটের মান তো বের করতে হবে। সো আমি এ নটের মান বের করতে হবে ধরে নিয়ে থামলাম। একই কথা এ ওয়ান এর ক্ষেত্রে, এ ওয়ান হলো C1, এটার মান আমাকে বের করতে হবে। সামেশন এক্স কি আছে আমার কাছে? জি ম্যাম। অবশ্যই x আছে। গুলো আমার সামিশ এই করলে এক্স V এর গুলোকে আমি মানগুলো সাম হচ্ছে করব, সবগুলো যোগ করে ফেলবো। ভোল্টেজ গুলোর মান। সামেশন ওয়াই কি আছে আমার কাছে? জি ম্যাম। জি ma'am। অবশ্যই আছে, এগুলোকে সাম করব। পরের ইকুয়েশনে যাই। সো এখানে আমি একটা মান পাবো সাম 6a0, এটা তো বলতেই পারছি শুরুতে। সো 6a0 প্লাস সামথিং ইনটু a1 ইকুয়াল সামথিং ইনটু সামথিং, না এটা পুরাটাই একটা কনস্ট্যান্ট পাবো, তাই না? ওয়াই সবগুলোকে যোগ করে ফেললে একটা জি মান ম্যাম। পাবো। তাহলে আমার দুটো আননোন। আর সেকেন্ড আরেকটা ইকুয়েশনে যাই, a0 ইনটু সাম এক্স, যেটা অলরেডি বের করেছি, a1 ইনটু সাম এক্স স্কয়ার। সাম এক্স স্কয়ার কোত্থেকে পাবো? ম্যাম x স্কয়ার মানে সবগুলোর x সবগুলো এক্স কে তারপরে স্কয়ার করে করে কি আসে দেখবো, সেগুলোকে আবার সব সাম করে ফেলবো। সাম এক্স ওয়াই কোত্থেকে পাবো? ম্যাম ম্যাম ওটা X তো Y আগে মাল্টিপ্লাই করে সব সামেশন এক্স ওয়াই মাল্টিপ্লাই করব, যে এই দুজনকে গুণ করলে কি হয়, এই দুজনকে গুণ করলে, এরপর সেটার জন্য আমি পাবো সাম এক্স ওয়াই। তাহলে আপনারা বুঝতে পারছেন টেবিলটা কি হবে? বানান। আমার এক্স ওয়াই তো দিয়ে দেওয়াই আছে টেবিলে, আমার নতুন দুইটা জিনিস বানানো লাগবে। একটা কার জন্য? সাম এক্স স্কয়ারের জন্য। তার মানে এক্স স্কয়ার নামে আমি আরেকটা কলাম করব, তাদের সবাইকে যোগ করব। এক্স ওয়াই নামে আরেকটা কলাম করব, তাদের সবাইকে যোগ করব, রাইট? সো আমার এখন একটা টেবিল হবে যার মধ্যে এই এক্স গুলো থাকবে একটা কলামে, ওয়াই গুলো থাকবে একটা কলামে,
এক্স স্কোয়ার থাকবে একটা কলামে, যেহেতু আমার সাম এক্স স্কোয়ার লাগবে, এক্স ইন্টু ওয়াই থাকবে আরেকটা কলামে, তাই না? তাহলে এই কলামের সবগুলো যোগ করলেই আমি সাম এক্স পেয়ে যাব, এই কলামের সবগুলোকে যোগ করলে আমি সাম ওয়াই পেয়ে যাব, এই কলামের সবগুলোকে যোগ করলে সাম এক্স স্কোয়ার, এদের সবাইকে যোগ করলে সাম এক্স ওয়াই। করে ফেলেন। প্রথম কলামে কি কি লিখবো বলেন? 0 1 3 6 8 12 1 3 6 8 12, তাদের যোগফল করেন। 30 না ম্যাম? হ্যাঁ 30 30, হ্যাঁ। ওকে, আর স্কোয়ার করলে কি Y 254 আসে? এক 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 করে যান, ওয়াই কে সাম করেন। কেউ করছেন না? জি ম্যাম, ওয়াই আসছে সাম এক্স 30 আসছে, সাম ওয়াই কত আসছে? 41.75। আচ্ছা 41.7 41.75, তাই না? জি ম্যাম। এবার এক্স স্কোয়ার করেন। 254 ম্যাম। তাই না? 254 254 আসছে সবার। জি ম্যাম। হোয়াট অ্যাবাউট এক্স ওয়াই? এক্স ইন্টু ওয়াই করে প্রত্যেকটা ফিল্ডে বসান, সেগুলোকে সাম করেন। রায়হান মুবিন বলবেন কত আসে? আছেন রায়হান মুবিন? 151 এর রোল 71, মোহাম্মদ রায়হান জি মুবিন ম্যাম। কত আসে সাম অফ এক্স ওয়াই? বলেন তো একটু, শোনা যাচ্ছে না রায়হান? আপনার ক্লাস পারফরমেন্সের অবস্থা খুবই খারাপ রায়হান, পরীক্ষা কেমন হয়েছে? ম্যাম বেশ একটা ভালো হয়নি। ক্লাসে সিরিয়াস না থাকলে এটাই হওয়ার কথা, ক্লাসে একটু সিরিয়াস থাকতে হবে, ক্লাসে প্রেজেন্ট দিয়ে চলে গেলে হবে না। অঙ্ক আমি করব, আপনি বসে থাকবেন, সেটা করলেও হবে না। রায়হান মাহমুদ আসছে সাম অফ এক্স ওয়াই? ম্যাম করতেছি। ম্যাম 30 মানে 356.75 আসছে সবার? জি ম্যাম। রায়হান মাহমুদ ক্লাসে জয়েন করতে দেরি করলে সব কাজই দেরি হয়ে যায়। ওয়াই লেট? ক্লাসে ম্যাম, এত দেরি হয়েছে। করে আসছেন কেন? ম্যাম ওই যে বাজারে গেছিলাম তো একটু দেরি হয়ে গেছে এই জন্য। মানে ক্লাসের প্রায়োরিটি পরে বাজারের প্রায়োরিটি আগে, তাই না তো? ম্যাম, এসে বাজার করব ভাবছিলাম কিন্তু আসলে বাজার করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, আনএক্সপেক্টেড ছিল এটা। তাহলে আমরা এই ভ্যালুগুলো ইকুয়েশনে এখন বসিয়ে দিতে পারি, তাই না? আমার কি ছিল, এন এ নট, সেটার জন্য আমি অলরেডি লিখে ফেলেছিলাম
6 a0 6টা অবজারভেশন ছিল। তারপর সামেশন এক্স a1 ছিল, তাই না? সামেশন এক্স পেলাম এইমাত্র 30, 30 সো 30 a1 ইকুয়াল সামেশন y, সো 14 আর পরের ইকুয়েশনে কি ছিল? সামেশন এক্স a0, তার মানে 30 প্লাস 30 সামেশন এক্স সামেশন এক্স স্কয়ার স্কোয়ার a1, তার মানে আর রাইট হ্যান্ড সাইডে ছিল সামেশন এক্স ওয়াই। সামেশন এক্স ওয়াই, সো 356.75। দুটো আননোন, দুটো ইকুয়েশন আছে, আপনি সলভ করতে পারবেন না? জি ম্যাম। জি ম্যাম। কত আসে কেউ বলেন? ম্যাম এ নটের মান 12.88। 12.88। জি ম্যাম। আর A1 এর মান হচ্ছে -1.184। আর কেউ? ম্যাম আমার তো এ নোট আসতেছে নেগেটিভ 0.157। আমারও তাই ধারণা ছিল ইকবাল। ম্যাম আমি মনে আর হয় এ চিহ্নটা ওয়ান এর চেঞ্জ মান করি নাই। আসতেছে হচ্ছে 1.423। a1 এর মান 41.75। 1.423, আর a নট মাইনাস 0. মাইনাস মাইনাস 0.157। মিলেছে সবার? অর্থাৎ -0.157 মাইক্রোফ্যারাড হলো সি নট, 1.423 মাইক্রোফ্যারাড হলো C1। আসছে সবার? না আমি ভুলটা লিখে যাচ্ছি? ম্যাম এটাই তো আসার কথা। আর কেউ বলেন? জি ম্যাম আসছে এটা। ম্যাম এটাই আসছে। জি ম্যাম, এটাই আছে। ওকে, মিললো সবার? হুম। তাহলে সবার মিলেছে। কোয়াড্রেচারটা আমার করা লাগবে না আপনারা বুঝতে পারছেন কি করতে হবে? বলেন তো কি এখন করতে ম্যাম হবে? এখানে টেবিলটা আমরা একসাথে বানাই ফেললে হবে না? যেমন আমাদের তো x³ x⁴ লাগবে, হ্যাঁ তাহলে হ্যাঁ বারবার তো আর টেবিল দুইটা বানায় তো টাইম ওয়েস্ট হয়। হ্যাঁ, বানান, একবারে বানান, কোনো সমস্যা নাই। ফর্মুলা ঠিকঠাক লিখবেন, সলিউশন ঠিকঠাক করবেন, তাহলেই হলো। কি কি ছিল যখন কোয়াড্রেচার, অর্থাৎ a0 প্লাস a1x প্লাস a2x², এটা তো সহজেই আমাদের মনে থাকে। এটা থেকে ধাপে ধাপে আসেন। কি ছিল প্রথম ইকুয়েশনটা? ম্যাম n0 প্লাস সামেশন a1 এক্স a1 সামেশন এক্স a1 প্লাস সামেশন এক্স। সামেশন ম্যাম ওটা x² ম্যাম। স্কয়ার হবে স্কয়ার ইনটু, a2 আর রাইট হ্যান্ড সাইডে সামেশন y। n হলো 6, সামেশন এক্স এই টেবিলে অলরেডি আছে, সামেশন x² আছে, সামেশন y ও আছে। পরের ইকুয়েশনে যান, এটার থেকে কি ছিল? সামেশন এক্স a0 প্লাস সামেশন এক্স স্কয়ার a1 প্লাস প্লাস সামেশন এক্স কিউব a2 সামেশন এক্স y। সামেশন এক্স আছে, x² আছে, নতুন কি লাগবে আমাদের? এক্স কিউব। এটা আছে না এটা নতুন? ম্যাম এটা আছে। এটাও কিন্তু এটা আছে, আছে। আছে না? এই যে, ওকে। নেক্সট কোনটা করব কে বলবে? ফারহান বলেন। থার্ড ইকুয়েশন কি লিখবো এটার থেকে? ফারহান আছেন? বলেন। থার্ড ইকুয়েশন কি ছিল কোয়াড্রেচারের? আমরা
উভয় সাইডকে কি দিয়ে গুণ দিচ্ছিলাম? সাম। সামেশনে এক্স স্কয়ার। ওই যে আপনার বন্ধু হেল্প করছে, আপনি ওর হেল্প নিয়ে হলেও বলেন। এটার উভয় সাইডকে কি দিয়ে গুণ দিতে হচ্ছিল? সামেশন দিয়ে গুণ দিয়ে প্রথমটা পেয়েছি, সামেশন এক্স দিয়ে গুণ দিয়ে দ্বিতীয়টা পেয়েছি, তাহলে তৃতীয়টা কি দিয়ে গুণ হবে? একই হারে আগান। তাও কথা বলে না। ক্লাস করছিলেন না ঘুমাচ্ছিলেন? সেটা দেখেছেন ম্যাডাম কিভাবে টের পায় তাকেই ধরে? আচ্ছা, কে পারবে বলে আপনার মনে হয় বলেন তো, একটা নাম বলেন। 74 বলেন। 74 ম্যাম ওই যে আমরা দুই ভাবেই করতে পারি, লাস্ট ইকুয়েশনের সাথে সামেশন এক্স গুণ করতে পারি, অথবা ফার্স্ট ইকুয়েশনের সাথে সামেশন এক্স স্কয়ার গুণ করতে পারি। যেটাই করেন একই উত্তর রেজাল্ট আসা একই উচিত। আসবে। একইটা বলেন, সেই রেজাল্টটা বলেন। রেজাল্টটা হচ্ছে সামেশন এক্স স্কয়ার এ নট এখানে লিখি, জায়গা নাই আর ওখানে। সামেশন এক্স স্কয়ার এ নট প্লাস সামেশন এক্স কিউব a1 সামেশন এক্স কিউব a1 প্লাস প্লাস সামেশন এক্স টু দি পাওয়ার 4 a2 x to the power 4 a2 আর রাইট হ্যান্ড সাইড সামেশন এক্স স্কয়ার y। তাহলে আমার এবার নতুন কি কি লাগবে বলেন তো? রোল 74 আরেকজনকে বলেন, ওয়াইটা নামে একটা কলাম নিতে আরেকজনকে বলতে বলেন। কাকে বলতে বলবো বলেন? আমি তো রোল নাম্বার কি নাম বলেন, রোল বলতে হবে না, নাম বলেন। বলবো কিন্তু হ্যাঁ, কে বলবে? বিন্তিয়া। জি আচ্ছা, বিন্তিয়া বলেন। আমার এখন নতুন কি কি কলাম লাগবে? এখানে থেকে আমি সামেশন এক্স পাই, x to the power 4 আর x স্কয়ার y। এক্স টু দি পাওয়ার 4 লাগবে, এক্স স্কয়ার ওয়াই লাগবে। এক্স কিউব কি পেয়েছি? আগের ইকুয়েশনে জি ছিল। জি ম্যাম, তো ওটার জন্যই তো আগেই বলে দিয়েছিলাম ওটা একটা লাগবে, তো এখন তাহলে তো আমার কোয়াড্রেচারে গেলে লিনিয়ারের থেকে কয়টা নতুন লাগবে সেটা তিনটা, বলো। কি কি? x কিউব, x to the power 4 আর x স্কয়ার y। ক্লিয়ার সবার? সো আমি একবারে এক্স এর পাওয়ার গুলো করে ফেলেছি, এক্স স্কয়ার, এক্স কিউব, এক্স 4, তারপরে ওয়াই সহ যেগুলো এক্স ওয়াই ইন্টু এক্স স্কয়ার ওয়াই। আমার এক্স ছিল এটা, সাম এক্স ছিল 30, ওয়াই ছিল এটা, সাম ওয়াই ছিল 41.75, এক্স স্কয়ারও করেছি অলরেডি, তাই না? কত ছিল বলেন তো কেউ? 24 254 24 254 254 ছিল। এক্স কিউব করেন তো এবার, কিউব করে বলেন কেউ। এবার ফারহান বলবেন না এখনো অমনোযোগী? এখন আর ধরতে পারছি না। এখন 2484 কিভাবে যে আমি এক্স কে কিউব করব এটাও বুঝতে পারছি না ম্যাডাম, মাথা পুরো হ্যাং হয়ে গেছে, তাই না? 2484 এবং পরে এগুলাকে সাম করতে হবে, কোনোটাই আর মাথায় ঢুকছে না। 2484 একইভাবে এক্স এর পাওয়ার 4 করবেন, এক্স ওয়াই করবেন, যেটা আসলে অলরেডি করা আছে, এক্স স্কয়ার ওয়াই করবেন। তখন এই ইকুয়েশন গুলো বসাবেন, চলে আসবে সলিউশন। এটা শেষ করা আপনার হোমওয়ার্ক, ওকে? জি ম্যাম। তাহলে আজকে যতটুকু দেখলাম, কারো কোনো কোয়েশ্চেন? ফারহানের তো মন বসছে না, আমরা তাহলে আজকে শেষ করে দেই, কি বলেন? নাকি বাকিরা কি বলেন? জি ম্যাম। যেহেতু আজকে সবাই একটু দেরি করে আসছে, আবার আসার পর মনও বসে না, কি একটা অবস্থা, বাজারে যেতে হয়, তাহলে আজকে এখানে শেষ করে দিব। কোন স্লাইড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে কোয়েশ্চেন না থাকলে আজকে পর্যন্তই, খোদা হাফেজ। এখানে একটা শার্পনার, বুঝলাম না। সাদিয়া কিছু বলতে চাচ্ছিলেন? জি ম্যাম। হুম, ম্যাম বলেন।
আমি হচ্ছে মানে এক্সামে হচ্ছে একটা কোশ্চেন মানে টোটালি ভুল, ম্যাথ টোটালি ভুল করছি, সিস্টেম বা কমেন্ট টমেন্ট আমার যা অ্যান্সার আসছে ওই অ্যান্সার অনুযায়ী আমি লিখছি, কিন্তু ম্যাম আসলে ম্যাথটা ভুল গেছে। এখন কি আমি টোটালি 0 পাবো? তা তো আমি জানি না, আমার তো খাতা দেখে বুঝতে হবে। আপনি ম্যাম বললেন একটা, আমাকে তো জাজ করতে হবে খাতা দেখে। ম্যাম ম্যাম আমি দুইয়ের বিটা কি যেমন করার কথা তেমনি করছি, বাট আমি ভ্যালু গুলা ভুল বসাই, সেই জন্য আমার রেজাল্ট খুব ভুল আসছে। হয়তো 0 পাবেন না, কিন্তু ভালোই কম মার্কস পাবেন, তা তো বুঝতেই পারছেন। রাকা বলেন। ম্যাম আমি বলছিলাম বলেন। ম্যাম দুইয়ের বিটাতে কি বুঝাইছে আর কি, মানে আমাদের তো অ্যান্সার গুলা আর কি কনভার্জেন্স আসে নাই, তো এটা মানে অ্যান্সারটা কি হবে? আপনার ইনিশিয়াল গেসের উপর ডিপেন্ড করে, সোজা কথা আপনার রোলের উপর ডিপেন্ড করে। সবারই যে কনভার্জেন্স আসেনি, আপনি নিশ্চিত হলেন কি করে? না না আমার আসেনি সেটা বললাম আর আপনার আসেনি, আপনার না আসলে ডাইভারজেন্স আসলে ডাইভারজেন্স বলবেন, ফ্লাকচুয়েটিং হলে ফ্লাকচুয়েটিং বলবেন। আপনি আপনার অবজারভেশন থেকে কি বলেন আমি সেটা দেখবো। কি। কনভার্জেন্স লেখছেন তার জন্যই তো ম্যাডাম মানে জি 10 ম্যাম এটা মিনিট কনফিউজ এখানে হয়ে গেছি ম্যাম। দুই তো তিনবার কাটছি, তারপরে যেটা রেজাল্ট আসছে ওইটাই করছি। কনভার্জেন্স সম্বন্ধে কমেন্ট করো, সেটার মানে হচ্ছে আপনাকে বলতে হবে কনভার্জেন্স হচ্ছে, কনভার্জেন্স হচ্ছে না। কনফিউশন হওয়ার কি হলো, তাই না? কনভার্জেন্স সম্বন্ধে কমেন্ট করো বললে আপনাকে ডাইভারজেন্ট বলা যাবে না, এটা যদি মনে করেন তাহলে বলেন কনভার্জেন্ট না, সেটা হলেও তো হলো। নট কনভার্জেন্স লিখে নট দিছি। কনভার্জেন্স বলেন। মানে ম্যাম 2-এর 4 নাম্বার কোশ্চেনের আনসার। 2-এর 4 না 1-এর 4? 2 আবার, ও 2-এ 4 ছিল, হ্যাঁ বলেন কি কোশ্চেন। কোনো কোশ্চেন না, মানে জানতে চাচ্ছি আপনি কোন কোশ্চেন নিয়ে কথা বলতেছেন। আপনার কোনো কোশ্চেন আছে না আপনি ধরিয়ে দিচ্ছেন যে ওটা হলো 2-এর 4? ওটা 2-এর 4 দিয়ে আমরা কি করব? আমি তো হ্যাঁ 2-এর 4 মনে হয় আরেকটা ছিল কি, এইচ এর মানের উপর কিভাবে এফেক্ট করে সেটা বলছেন? জি ম্যাম, এর সেটা মানের তো আমরা উপর। ক্লাসেই করেছি না? জি ম্যাম। ক্লাসে করেছি, আপনাদের একটা হোমওয়ার্কও ছিল এরকম একটা সিমিলার অঙ্ক। এইচ এর মান অর্ধেক হয়ে গেলে এররও অর্ধেক হয়ে যায়, ফরওয়ার্ডের জন্য 4 গুণ হয়ে আর সেন্ট্রালের জন্য 1/4 হয়ে যায়। জি ম্যাম। সো সেন্ট্রাল বেটার। সো 4-এর উত্তর এটাই হওয়ার কথা, সবার জন্যই এটাই হওয়ার কথা। 4-এরটায় কোনো ভেরিয়েশন নাই, সরি 2-এর 4-এ কোনো ভেরিয়েশন নাই। পরীক্ষা খাতা আমি দেখা শুরুও করিনি, সো পরীক্ষা নিয়ে আপনি আলাপ করতে চাইলে আমার মনে হয় আর 2-3 দিন পরে করলে আর একটু বেটার হয়। আপাতত আজকের লেকচার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? তাহলে শেষ করে দেই, ওকে? ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া যায়? হ্যাঁ লাল কালিতে দেওয়া থাকবে, চলবে? ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।